স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না শোভা। এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে শোভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ১৭তম পুরুষ তামিম, কিন্তু তার কাজগুলো দেখলে শোভার এই চিন্তা পরিবর্তন হতে ২ সেকেন্ডও সময় লাগে না। তামিম শোভা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, না তাদের মুখে কোনো চিন্তার ছাপ আছে। এই যেন এক নিদারুণ চাহনি তাদের। বাড়ি যাও শোভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শোভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবার শোভাকে জোরে ডাকে। এই শোভা! তামিমের ডাক শুনে পেছনে ফিরে তাকায় শোভা। কিছু না, বাড়ি যাও। শোভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে, আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার চলে যাওয়ার দিকে। শোভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসেই শুয়ে পড়ে। তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরাও এসে চারপাশে শুয়ে পড়লো তাকে ঘিরে। ওই প্রেম যে করে সে জানে। কি জাদু করলি শোভারে। তামিম খুব জোরে জোরে গান গেয়ে শোভার নাম নিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয়া নয়া প্রেম। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে। এই শালারে চুবা পানিতে। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষরে এই রাতের বেলা পানিতে ফালাইয়া দেয়। সাকিব আবার নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ড্রেনে চুবামু শালা। ভাই, আমরা ওরে ধরতেছি। বাকি চারজন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। ভাবির কসম ভাই, আমারে মাফ কইরা দেন। শোভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে। শালা বহুত বজ্জাত আসস তুই। এইভাবে তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবে থাকে। তামিম নিজের থেকেও বেশি তার এই 5জন সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্যই এই আরশিনগর বা পুরো দেশে তামিমের সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনও জন্মই নেয়নি। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরেই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিচ্ছু দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তামিম? শোভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে। কিন্তু যে ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে অর্শিনগরের দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল শোভা। শুধু শোভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক, সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয়, তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশিনগরের যুবরাজ এবং দেশি যুবকদের আইডল ধরা হয়, কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথায় আছে, যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টি ঠিক তাই। শোভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা শোভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল শোভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা শোভা সেদিন শুনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এ ঊর্ধ্বে, সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে? এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না।
আরশি নগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলের রয়েছে, তাই যখনই নিউজে কোনো খবর আসতো তখনই শুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেদিনও শোভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরও বেশি ভয় ঢুকে যায় শোভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করত যেন তামিমের সাথে তার দেখা না হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তামিমের সাথেই শোভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি শোভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। শোভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর শোভাকে ভেতরে নিয়ে আসে। শোভা ভেতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায় তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। শোভার বাবা তখনও হলরুমে বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা শোভার বাবা মায়েরও হয়েছিল। যেই মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এইসব কি দেখতে হচ্ছে। শোভার মা বের হয়ে তার বাবাকে আস্তে করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে শোভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। শোভার মা শোভাকে নিজের রুমে যেতে বলে, শোভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। শুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ? যা বলেছি তাই করো। পরশুদিন শুভাকে চিটাগাং নিয়ে যেও। যে কি? পরেরটা পরে। রুমে এসে শোভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাতে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। শোভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখে নিশ্চয় নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও শোভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীট পতঙ্গের মতো লাগছে তার কাছে। কিন্তু কি করার, আজকে সে যে নিরুপায়। শোভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে শোভা চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কোঁচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভাষ কি বলবে কিছু বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে সেটার আজও শোভা বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ কেমন লাগছে। শোভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাগপরিত তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করেও করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছে। কিন্তু আমি ঠিক নেই। আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না শোভা। তামিম? শোভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি? শুক্রবারেই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কথায় শোভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল। কিন্তু শোভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। শোভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবার রাত পড়ি? শোভা মাথা নেড়ে না। তামিম আর শোভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে 3জন লেডি ডাক্তারকে শোভাদের বাসায় পাঠাতে বলে, আর নিজে শোভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পরপর শোভার ছবি দেখা। শোভার মা যে তামিমকে দেখেছে সেটা সেও জানে না, কিন্তু শোভাকে না পেরে তামিম সব কিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিমও বুঝে গেছে। রাত 9:45 3জন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে শোভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরে তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ শোভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। শোভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নিল। ডাক্তাররা চলে গেলে শোভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে রুমে। শোভার মা বাবা এসে তার পাশে বসে।
এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভেতর অবধি কেঁপে ওঠে শোভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় শোভা তার বাবার দিকে। তার বাবাও শোভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি শোভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। শোভার বাবার কথা শুনে শোভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলেই শোভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু শোভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনো দিনও পিছিয়ে দিবে না বিয়েটা। শোভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় শোভা। সরকার বাড়ি আজকের ঘটনার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা। কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কি না। তানভীর সরকার পাওয়ারে আসার পর সবথেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানভীর সরকারের পেছনে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সব কিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারও নিজের হাতেই খাওয়াচ্ছে তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পেছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবজান? তামিম সরকারও শরম পাই। তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায় যাতে মাতাল তালে ঠিক। খুব কম সময় এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীনভাবে। কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও শোভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে শোভা যেন না পড়ে। তামিম চায় শোভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না, সেই মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। যেদিন সে শাড়ি পরার অপরাধে শোভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি। সব সময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু যেদিন সে শোভার গালে চড় মারে সেদিন নিজেই নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু শোভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে। কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে ওঠে তামিম। আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে সেটা দেখার জন্যই তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে। কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্যে থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে,
কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনার শেষ নেই। এর মাঝেও তামিমের একটি খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে অন্য কাউকে দিবে কিনা, এটা নিয়েও বেশ সন্দেহবাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়। যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য। সব কিছু যেন তানভীর সরকারের পক্ষে হয়, সেটা নিয়েই তামিমের লিপচক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজের লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবজান, ঘুম ঠিকঠাক মতো হলো তো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তা পাঠ অফিসেই করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পেছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30টায় সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে থাকে, সম্মান প্রদর্শন করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকে পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মুখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেটে ভরায় তাহলে দেশে কিভাবে চলবে? মুখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরও বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মুখলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিচের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো, এতক্ষণে মুখলেস বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মুখলেস বসুর দিকে তাকায় আর তার মোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা, এবং রাজস্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডার বেগুন পাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের যত চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মুখলেস বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ তো তার গার্লফ্রেন্ডের হিসাবই দিতে পারবে না। সেখানে সম্পত্তির হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মুখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি। এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদে ডেস্কে করতালির ধ্বনিতে মুখরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা। আই অবজেক্ট মাননীয় স্পিকার, যদি তামিম সরকার এর কোনো প্রমাণ না দেখাতে পারে তার এসপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মুখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না।
প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো কোনো খোঁজও নেয়নি সে, কিন্তু হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সাথে তার পঞ্চ পাণ্ডব যায়। শুভার হাত পড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলিকাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মন ভালো হবে বলে। শুভার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে। শুভা নর্মাল কুর্তি পরে মাথায় কুর্তি দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা তিনজন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকার দৃশ্য দেখা মণিমুগ্ধকর। আজ অনেকদিন পর শুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেই দিকে বিকেলবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিস করে। শুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্টস করে, যেটা স্বাভাবিক নয়। শোভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পায়ে একটু ব্যথা লাগে শুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। শুভা নিচের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ ব্যাখিয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিচের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ার রাগান্বিত হয়ে সামনে তাকাতেই শুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম শুভার হাত ধরে। তামিম শুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসে। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা শুভা খুব ভয়ে থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে শুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢোকে। সেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে শুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগোতে দেখে শুভা উঠে পিছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম শুভার কোমর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসগুলো ফেলে দিয়ে শুভাকে টেবিলে ফেলে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম শুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পুরো জায়গায় আবারও ব্যথা পায় শুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারছি না এটাই অনেক। প্লিজ মাফ করে দেন। শোভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নেই শোভা। দোষ করেছিস, শাস্তি পাইতে হবে এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা ওপরে উঠাতে থাকে আর শোভার ভয় আরও বাড়তে থাকে। তামিম শোভার মুখের কাছে নিচের মুখ আনতেই শোভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই শোভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছু ম্যাটার করে না। তামিম শোভার ঠোঁট ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং শোভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই শোভা একটু একটু করে চোখ খোলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় শোভা। শোভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই শোভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন শোভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল, তাহলে ঠিক লোকদের মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাত ঠিক রাখে, আবার ভর সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে শোভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। শোভা মুখ গোমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগে শোভা খুব শক্তভাবে তামিমের দিকে। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। শোভার কথা শুনে তামিম হেসে ওঠে আর শোভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাতে শোভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর শোভা। তামিম শোভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হয়েছ তাতে এই অবস্থা। বউ হলে কেমনে সামলাবা আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তামিম? শোভার কথা তামিমের কান অবধি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়েছে তামিম। তার
চোয়াল এতটাই শক্ত যে যে কোনো সময় শোভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিক ফিরে। বাড়ি যাও শুভা। তামিম তার লোক দ্বারা শোভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গায়ে দিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না শোভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকরা তাকে ইনফর্ম করছে। শোভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে শোভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগার ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির, জি ভাই। ব্যবস্থা কর। ওকে ভাই। শোভা বাড়ি আসতেই তার মা বাবা হাজারটি প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। শোভা এইসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় শোভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। শোভা নিচের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমন কি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? শোভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের ভারিতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন সেটা বলাই বাহুল্য। শোভা তার পরিবারের কথা ভেবে মুখ বুঝেই সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখেই সব থেকে বেশি দোষী সে নিজে। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা। সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুফি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ তাকে বিয়ে করতে পারে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটি বলে আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরে বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুফি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকে তামিমের এই বেপরোয়া চলাফেরা দাপটের সাথে ওঠা বসা তার পছন্দ, তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটি মেয়েকে পছন্দ করে জেনে তার রাগের সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30, শোভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্বস্তি খুঁজতে যেতেই শোভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতেই আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন! শোভা, জলদি বের হ। শোভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। শোভা পেছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে তার লোকরা দাঁড়িয়ে আছে। শোভা বাইরে আসা মাত্র তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মইনুল উদ্দিন শিকদারের বড় মেয়ে শুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকরা শোভাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং ঘৃণার সৃষ্টি হলো শোভার মনে। সাকিব, ভাই। উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা শোভাকে অনুরোধ করে আরও গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে শোভা তামিমের দিকে ছুটে যায়। শোভাকে কাছে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, পরে আবার বললো না আমি জোর করেছি।
তামিমের কথা শুনে শোভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে শোভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু ঘিরে বসে। নিজ ইচ্ছায় বিয়ে করবে আমাকে? শোভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে শোভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন চলছে দাও দাও করে, আর মাঝে তামিম হাঁটু গেড়ে বসে শোভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়। তামিম রিং পরিয়ে দিয়ে শোভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে শোভার কপাল বরাবর চুমু দেয়। শোভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম শোভার চোখের পানি মুছে দেয় এবং শোভার দুগাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না শুভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়িঘরগুলো পুড়ছে তামিম। আমার মন আরো বেশি পুড়ছে শুভা, সেদিকে ধ্যান দাও। তামিমের এমন ভাবহীন কথায় শোভার মুখ আরও শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পাচ্ছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে শোভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা, যেখানে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু? যার মাধ্যমে দেশ চলে, তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না, এটা বলাই বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা আর কালোকে সাদাও বলাতে পারে। টাকা জিনিসই এমন, টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরও বেশি বিক্রি হয়। শোভা হা মেলে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর তামিম শোভার ভিজে যাওয়ার মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হয়, কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় শোভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে শোভাকে এক নাম্বারে রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও এক নজরেই ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে শোভার জন্ম থেকে শুরু করে এ অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রাখে, যদি শোভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শোভা সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করে তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে শোভার প্রতি। সেদিন থেকেই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে শোভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় শোভা দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিচের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শোভা পা বাড়াতেই তামিম শোভার বাহু ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। শোভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম শোভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর শোভার মুখ বরাবর নিচের মুখ নামিয়ে বলে। তামিমের এমন রোম্যান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরের বেশিরভাগ মানুষ দেখলেও তামিমের এমন অপ্রকাশিত দিক কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ শোভার মনে আরও ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এইভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে আর তার মা বাবার সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটি ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন। না আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে শোভা শিকদারের বিয়ে। কথাটি বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিচের জিপের দিকে যেতে থাকে। শোভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন শোভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবার পেছনে ফিরে তাকায়। শোভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাত পড়ি। হঠাৎ তামিমের ডাকে শোভাও পেছনে ফিরে তাকায়। না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে।
শোভা মনে সংশয় নিয়ে পেছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা কইরো না, না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ছড়িয়ে রাখবো। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। শোভাও দাঁড়ায় না। বাইরে কে কি বললো সেদিকেও কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে শোভার। শোভার রিংটার দিকে তাকায়, তাতে ভেতরে খোদাই করে সূক্ষ্ম হাতে সাইন লেখা, মানে তামিম এবং শোভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য শোভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। শোভা ভেতরে আসতেই দেখে তার বাবা মাও। ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। শোভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভেতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দু চোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। শোভা মনে ভয় নিয়ে ভেতরে পা বাড়ায়। শোভা ভেতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে শোভার মাথা মুছে দেয়। শুভা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। ওপরে যে তোর প্রয়োজনে সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার উপর ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। শোভা তার বাবার কথা মতো ওপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকে যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না? এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যেয়ে ন্যানো সেকেন্ড লাগবে তামিমের, সেটাও তো শোভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি শোভা। নিষেধ করা মানে তার বাবার ওপরে সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, শোভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ, এইটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যে নাগিন ডান্স করব? ওইটা আমরাই করব ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গায়ে নিয়ে বসে পড়ে আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হয় পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলেই তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্য নেই। ভাই একটা কথা কই, বল মাহির। হিরো তো হিরোইনকে চুম্মা দিলে প্রেমই হয়, আর আমরা ভিলেনরা দিলেই হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো, কিংসুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম হইল না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? ওই, তোর বুক ধকাস ধকাস করতেছে? না রে শালার ভাই, বুম ফাটতেছে। তামিম সহ বাকি 4 জন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের সাদি মোবারকের বদলে আমাকে 40 খাইতে লোকজন আইব। হ সাকিব বা, তোর মনে বুম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লাহ কইয়া পইরা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলে কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চর ঘুষি মারতে থাকে। আমার হয়েও দে সালা রে। সামনে থাকা পেটমোটা রফিক সবাইকে আরও উস্কে দেয়। সালা, আমাগো আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোরে তো নিশ্চয়ই পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিচের কপালে নিচেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তামিমের জানা ছিল না। হালা বেঈমানি, একা একাই প্রেমে পড়লি। তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢোক গিলে।
তামিম ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ওপরে উঠাতে থাকে। তামিমকে নিচের হাতা ওপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে। পালারে। শালার ভাইরা খাড়া আজকে। সকলে যে যার মতো দৌড় লাগায় আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতেই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো শোভার চোখেও পড়ে, বারান্দা থেকে সেও দেখে সব। কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই শোভার চিন্তা। শোভার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দিবে না তার কোনো গ্যারান্টি নেই। শোভা মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত 2টোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। শোভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর সে নগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে শোভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলত, কারণ লোকমুখে শোনা আছে তামিমের পাপের কথা। শোভা কখনো ভাবেনি তার ভয় তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। শোভা এখনও চিন্তা করে যদি 26শে মার্চে সে কলেজ প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার জীবনটাও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ। এইসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার ওপরে ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার মা বাবার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান, সব থেকে বেশি খুশি আমি আজকে আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হয়নি কখনো বাবজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শোনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের 2 গালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ও একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সোজা। ওরে দেখার জন্য তো তরই সইছে না আর আমার। আনবো আম্মা, পরশুদিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করে তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়।
দেখছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:45 পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই শোভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে শোভার ভয়ও ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কদিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এইসবের শেষ পরিণতি কী সেটাও শোভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। শুভা, বাবার ডাকে ধ্যান ভাঙে শোভার, এখনও হাত পা কাঁপছে তার। আয়। শোভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকে রাতের বেলা গার্ডদের শোভার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে শোভাকে তামিম প্রথম দেখেছিল তারপরের দিন রাত থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। শোভার বাবা শোভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। শোভা সহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণতার সাথে উঠে বসে। শোভার ধ্যান এখনও শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ শোভা জানে তামিম জানলে ঠিক কী হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন অর্শীনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে শোভার আর নিচের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এইসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উৎসাহে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয় বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর শোভার ছবি বরাবর চুমু খায়। তামিম স্ক্রিনে শোভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলটপালট করে দেয়। শোভাও সেই সৌভাগ্যবানদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা শোভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে, আর শ্রীনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই শোভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা শোভার মাথায়, তামিম জানলে কি হবে। শোভার চিন্তার মাঝেই তার ফোনে একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। শোভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে, বাবাও ঝিমোচ্ছে, আর ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়ে গেছে। শোভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবে শুভা? আর তো দেরি হয় না। তামিমের এই এক লাইন টেস্টেই শোভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা শোভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগং নাকি অন্য কোথাও শোভা ঠিক বুঝে উঠতে পারে না। একটি রিসোর্টে এসে গাড়ি থামে শোভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে শোভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু শোভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। শোভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। শোভা ঠিক বুঝতে পারে না এইখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে এমন কোনো কিছু খেয়াল করে না সে। পরিবারের সাথে ভেতরে চলে যায় সে। ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি। একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় শোভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরেও তানভীর সরকার নিজেই সব করছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে।
ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু শোভাকে পরাবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডবও কোথা থেকে এসে হাজির হয়। এই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচেই দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করেন না আব্বা, আমি বউ নিয়ে আসছি। দেখ শোভা, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মইনুল উদ্দিন শোভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হইনি, 11টায় কাজই আসবে। শোভাকে রেডি হতে বলে মইনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর শোভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় শোভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা শোভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো শোভা? আপনি তো আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথিত প্রেমিক তামিম সরকার ওপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো শোভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে শোভার। টিভিতে একবার দেখেছিল শোভা, আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম, কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সে পুরনো দিনের কথা মনে পড়ে গেল শোভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। শোভা কিছু বলতে যাবে তার আগেই মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর শোভাকে নিয়ে যায় অন্য রুমে। শোভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিচের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখনও স্পষ্ট, পুরো জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে শোভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে শোভার। আমারে ঠকাইও না শোভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম শোভাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন শোভার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না শোভা, আমারে ঠকাইও না, আমারে ঠকাইও না শোভা। শোভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। শোভা একটু জোরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর শোভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। শোভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগেই কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভেতরে আসতেই শোভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরি। একজন মেয়ে এসে শোভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। শোভা বুঝতে পারে এটা আকাশের বোন। শোভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় শোভাকে। লাল লেহেঙ্গা একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না শোভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আসতে আসতে ওর প্রাণ ভোমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়ে যাবে। খুব উচ্চ স্বরে ভেসে ওঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। চয়েস থাকলে কি হবে, দাম তো সারবো আমরা। বেচারে বুঝতেও পারলো না, তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনের শয়তানি জেগে ওঠে। একটু পরেই তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল
জায়গায় আঘাত করছে তারা। সময় সকাল 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজ এবং শোভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভেতরে হওয়ায় খোলা জায়গা বেশ, সেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর শোভাকে আনা হয় বাইরে। শোভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। শোভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। শোভা বসতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে শোভাকে ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিমকে শোভাকে ভালোবাসে বিষয়টি এরকম নয়, আর না তার সাথে থাকতে চায়। কিন্তু শোভা নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা? আকাশ চৌধুরীর সাথে সুভাষ শিকদারের কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন শোভা এবং আকাশ। হঠাৎ ওপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়েছে। 6 থেকে 7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ডিং করার সাথে সাথে সকলের মুখের নকশায় পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক গিল শোভা। বউ আমার, বিয়ে করবি তুই? মজায় মজা। তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর আরেক হাতে সিগার টানতে টানতে সামনে আসতে থাকে, আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। তামিম সোজা হেঁটে শোভার সামনে আসতে থাকে। এদিকে শোভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে শোভার সামনে আসতে দেখে শোভার মা এসে শোভার সামনে দাঁড়ায়। তামিম সোজা শোভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। শোভা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। শোভার মাও ঢাল হয়ে দাঁড়ায় শোভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে শোভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাগ পড়ি আজকে, কিন্তু তার জন্য না। তামিম পেছন থেকে শোভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আসে। তামিম যা চায় তা নিচ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। শোভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম শোভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে শোভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতেই দেয় না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুবার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করল। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেইখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ানক হতে যাচ্ছে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে? তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে শোভার বাহু চেপে ধরে। শোভা তামিমকে কিছু একটা বলতে যায়। তুই কবুল বলেছিস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে শোভাকে জিজ্ঞেস করে। তা শোভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে শোভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এটা শোভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখে বুঝতে পারে। তুই কেমন বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গেলে, কিন্তু আকাশ এটা ধারণা করেছিল শোভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি শোভা? কেমনে করলি? তামিম শোভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদে যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভেতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে।
মাটিতে পড়ে শোভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় শোভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলেছিলাম আমাকে ঠকাইস না, সেই ঠকালি। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে, তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনের শেষ দিন হয়েছে। শোভাকে গুলি করার সাথে সাথে তার মা বাবা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। শোভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। শোভার বাবা থেমে গেলেও শোভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় শোভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে শোভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল।